হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব মোটামুটি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায়। তো আরও একটি ব্লগ এখন থেকে শুরু করলাম। তো এখন সকালবেলা দেখো, সকালবেলা উঠেই চলে এসেছি ছাদের মধ্যে। আর এই বিছানা চাদর টাদরগুলো আগের দিন মানে কাচা হয়েছিল, তো ওগুলো একটু একটু ভিজে আছে দেখে ওগুলো আগে শুকোতে দিয়ে দিচ্ছি। কারণ আজকের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তার জন্য আগে শুকোতে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দেখো বন্ধুরা নিচে চলে এসেছি। নিচে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড যেহেতু সকালবেলায় উঠে পড়েছে, তার জন্য আমি ভাবলাম আমার বিছানাটা ফেলে রেখে লাভ নেই, বাসি বিছানা। তো বিছানাটা তুলে নিচ্ছি। তো এই আর কি। আর এখন ছোটো মেয়ে ঘুমোচ্ছে, আর বড় মেয়ে হচ্ছে পড়তে গেছে, বড় মেয়ে বাড়িতে নেই। আর আজকে যেহেতু স্কুল আছে, তো স্কুলে যাবে, একটু তাড়াহুড়ো আছে কারণ রান্না বান্না করব, মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো সেটাই আর কি। তো কী বলো তো বন্ধুরা, এই যে দেখো, এই যে গরিবের সংসারে দিন আনা দিন খাওয়াতে এর মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছি, মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা কি মানাতে পেরেছি কি পারিনি। তো মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে, প্রতিনিয়তই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কী বলো তো বন্ধুরা, যখন আশেপাশ থেকে শোনা যায়, মানে আশেপাশ নয়, মানে আমাদের এই শ্বশুরবাড়ির লোকের মুখ থেকে যখন শুনতে পাওয়া যায় যে এই যে সব কিছু আজকে যে এই অবস্থা, এই অবস্থার জন্য নাকি আমি দায়ী, তো তখনই খারাপ লাগে। কারণ আমার চাহিদা কোনো দিনই এত ছিল না, বড় বড় স্বপ্ন ছিল না। কারণ জানি আমি গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ। তো আমার স্বপ্নগুলোও খুব ছোট ছোট ছিল। আর স্বল্প টাকার মধ্যে মানে অল্প টাকা রোজগার হলেও এইটুকুর মধ্যেই মানিয়ে নেওয়ার চেষ্টা করে গেছি। তার সত্ত্বেও যে আজকে অবস্থাটা এরকম, তার জন্য নাকি আমি দায়ী। আমি নাকি হাজব্যান্ডকে বলেছি যে আমার এই চাই সেই চাই, আমার নাকি চাহিদা অনেকটাই, মানে এইটাই আর কি, চাহিদা নাকি অনেক বড় বড়। তো আমার হাজব্যান্ড যদিও বা কোনো দিন এইটা মুখে বলেনি, বা অন্তরে কী আছে জানি না, অন্তরে হয়তো ও মনে করে ওর মানে ফ্যামিলির, মানে মা বলো বৌদি বলো, এদের কথা শুনে হয়তো মনে হতে পারে। কিন্তু ওইটা ভালো, মানে মানে ভালোভাবেই জানে যে আমি কোনো দিনই মানে বড় বড় কোনো কিছু চাইনি যে আমাকে সোনা দাও, সোনা দাও, দানা দাও, তারপরে ঘরবাড়ি করে দাও। তো হ্যাঁ, একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছাও ছিল, বলবো এটা মিথ্যে কথা বললে পাপ হবে আমার। কারণ আমার ইচ্ছা ছিল আগেরগোড়া থেকেই যে যেহেতু একটা ঘর, এই একটা ঘরের মধ্যে খুবই অসুবিধা হয়। কারণ লোকজন আসলে তাদেরকে খেতে দিই যা হোক করে, কিন্তু থাকার কথা বলতে পারি না। কারণ তারা থাকলে আর আমরা কোথায় থাকবো, তার জন্য জায়গা হবে না। তার জন্য একটা ইচ্ছা ছিল যে আমি যেন এই একটা ঘর মানে তৈরি করতে পারি আর কি। কারণ আমার খুবই অসুবিধা, তোমরা তো সবটাই দেখেছো বন্ধুরা। আর ঠাকুররাও কীভাবে অসুবিধার মধ্যে রয়েছে, তো ঠাকুরেরও ঠিকঠাক জায়গাটা নেই। তার জন্য ভেবেছিলাম একটা ঘর করব। তো যেটুকু আমাদের জমা ছিল, জমা পুঁজি ছিল আর কি ব্যাংকে, তো সবটাই লাগিয়ে দিয়েছি এর ঘরের পিছনে। তারপর আমার সংসার খরচের যে টাকাটা দিত, সেই টাকা থেকেও কিছু জমিয়ে জমিয়ে ব্যাংকে মোটামুটি অনেকটা টাকাই মানে জমিয়েছিলাম। তো সব টাকাটাই এই ঘরের পিছনে লাগিয়ে দিয়েছি। কিন্তু কি দেখো তো, কী বলো তো বন্ধুরা, দেখো সেই মানে ঘরটা কমপ্লিট করতে পারলাম না। আধা খ্যাচড়া হয়ে দাঁত বের করে পড়ে রইল জিনিসটা। কারণ হয়ে গেল 3-4 বছর হয়ে গেল ঘরটা এইভাবেই পড়ে আছে। আর ঘরের কোনো কাজ করতে পারছি না। আর দিনে দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে, তো আর হয়ে উঠছে না। আর যা টাকা মাইনে পাই সেই টাকায় কোনো রকমের সংসারটা চলে। আর সংসারটা চলেও, আগে ভালোভাবে সংসার চলেও কিছু টাকা বেঁচে যেত। কিন্তু এখন যেহেতু লোনগুলো নেওয়া আছে, সেখানে আমাকে টাকা দিতে হয় প্রতি মাসেই। তো অর্ধেকের বেশি টাকাটাই ওখানেই আমার চলে যায়। তার জন্য আমি ঘরের কিছু কাজও করতে পারছি না। কারণ মানে একটা লোন না শোধ হলে করতে পারবো না আর কি, সেই জন্যই। তো যেটুকু টাকা পাচ্ছে সেইটুকুই কোনো রকমের সংসার চালাই, মানে সংসার চলে না, কিন্তু কোনো রকমে যে মানে মানে চালানোর চেষ্টা করি আর কি। তারপরে কি বলো তো বন্ধুরা, মানে মানুষ হচ্ছে বেঈমান, ঠিক আছে? মানুষের মানে উপকার করবে তুমি, কিন্তু তোমাকে বাঁশ খেতে হবে, এই আর কি। মানে আমি অনেকই উপকার করেছি মানুষের, তবুও বাঁশ খাই, আর এখনও খেয়েই যাচ্ছি। তবুও মানে যার যেটা নেচার, যার যেটা স্বভাব, ঠিক আছে?
স্বভাব তো যাবে না, স্বভাব বলে না মরলেও স্বভাব যাবে না, তো সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই সংসারে এরকমভাবেই চলছে। আর শান্তি কোথাও নেই। যে যদি তুমি মরে যাও শ্মশানে, মানে যদি আমি আমার দিয়েই বলছি, যদি আমি মরে যাই শ্মশানে যাই সেখানেও শান্তি নেই। কারণ চিতায় উঠলে সেখানেও বাঁশ পেটা করবে না, পুড়লে আর কি, তার জন্য সেই জন্যই কথাতে বলে সংসারে মানে কোথাও শান্তি নেই। তো আর সংসারে কি শান্তি পাবো? কোথাও নেই শান্তি। তো এই আর কি। তো দেখো আজকে বাটা মাছ নিয়ে নিয়েছি, বাটা মাছ করব আলু দিয়ে। এই যে আলুটা কাটছি, আলু দিয়ে ঝোল করব, মানে একটু জুস তরকারি করব। আর আমি খাবো না বাটা মাছ, কারণ আগে তবুও খেতাম মাছ, আবার এখন না খেয়ে খেয়ে এমনই অভ্যেস, মানে এমনই হয়ে গেছে না, আর মাছ খেতেই পাচ্ছি না, গন্ধ লাগছে। আর কেউ যদি রান্না করে দেয় তবুও খেতে পারি, কিন্তু নিজে হাতে রান্না করে এই মাছ বেছে ধুয়ে রান্না করে একদমই খেতে পারি না, খেতে পারছি না আর কি। তো 3জন খাবে, আমার হাজবেন্ড আর 2 মেয়ে। তো ছোটো মেয়ে একটু মাছটা ভালোবাসে, কারণ মাছ হলে তবু একটু ভাত খায়। আর মাছ মাংস না হলে মানে ভাতটা খেতে চায় না আর কি। কমসে কম একটা ডিম হলেও খেয়ে নেয়। এমনিতেই তো খায় না, দেখতে পেয়েছো, মানে দেখতে পাও তোমরা যে কত রোগা। মেয়েটা খুবই রোগা, খায় না বলেই, আর একটু ঠেললেই পড়ে যাবে। অনেক বাচ্চা আছে যে রোগা কিন্তু তার গায়ে শক্তি থাকে, ভেতর থেকে সলিড থাকে, কিন্তু আমার ছোটো মেয়ে হচ্ছে যেমনই রোগা তেমনই গায়ে জোর নেই। আর কি আর তেমন ভিটামিন পায়? কিছু ভিটামিন তেমন পায় না। ঠিক আছে, এরকম কোনো রকমে মানে খাওয়া নয়, খাদ বোঝানো বলে না, যদি সিমেন্ট বালি দিয়ে বোঝানো হতো তাহলে হয়তো সিমেন্ট বালি দিয়ে বুঝিয়ে দিতাম, যে আর জীবনে কোনো দিনও মানে খিদেই পেত না। মানে আমার কথা বলছি আর কি, তো বাচ্চাদের কথা বলছি না। কারণ ওদের কী দোষ? ওরা তো কিছুই বোঝে না, কিছুই জানে না, বিশেষ করে আরও ছোটোটা। বড়োটা যদিও বা একটু বোঝে, নেই বললে শোনে, বোঝে, কিন্তু ছোটোটা একদমই বোঝে না, শুনতেও চায় না। ঠিক আছে, ও চাই তো চাই, একটু জেদটা আছে একটু বেশি, আমার মতো জেদটা, কারণ আমার জেদ খুব, মানে যেটা হ্যাঁ তো হ্যাঁ, আর যেটা না তো না। তো ছোটো মেয়েটাও আমার মতনই হয়েছে একটু। তো এই আর কি। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো শীতকালে রান্নাতে একটু ধনেপাতা না দিলে কেমন লাগে বলো তো বন্ধুরা? আর এখন শীতকাল যদিও বা বলা চলে না, কারণ ফাল্গুন মাস শেষের দিকে শেষ হতে যায়। এটা মানে বসন্তকাল, তবুও এই গরম গরম পড়ে গেছে, তবুও এখনও যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে, একটু তরকারিতে দিলে তরকারির টেস্টই আলাদা হয়, মানে খেতে ভালো লাগে। আর তারপরে এই যে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি ভাত আর মাছের তরকারি আর কি। তো আজকে এই একটা তরকারি ভাতই হয়েছে, আর কিছু হয়নি। আর বেশিরভাগ অধিকাংশ দিনই তো মানে একটা তরকারি ভাতই হয় আমাদের আর কি, তোমরা দেখেইছো। তো এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর এখানে প্লেটে ভাত নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এইটুকু ভাত নিয়েছি, তাই পুরো ভাতটা খাইনি। ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ হয়তো খেয়েছিল, আর 1 ভাগ ফেলে দিতে হয়েছে আমাকে ভাতটা। আর কীভাবে খাওয়াচ্ছি। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ আর টমেটো, টমেটো সেদ্ধ করা আছে, মানে করে নিয়েছি আলুর সাথে। আর এটা একটা শুকনো লঙ্কা, এই যে দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা এখন মেখে আমি এটা দিয়ে ভাত খাবো। আর ছোটো মেয়ের স্কুলে আজকে ডিম দিয়েছে আর কি। তো যেহেতু ছোটো মেয়ে মাছ খেয়েছে, ডিম খাবে না, তার জন্য ছোটো মেয়ের ডিমটা আমার গব্বেই যাবে, আমিই খাবো আর কি। তো এই আর কি। তো দেখো এই বাটির মধ্যেই ভাত নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধটাও টমেটো দিয়ে মেখে নিয়েছি, আর ডিম সেদ্ধ। অতটা হয়তো পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, বা তোমরা দেখতে পাচ্ছ না। তো এটাই আর কি। আমি সবার কথা চিন্তা করি, কিন্তু আমার কথা কেউ চিন্তা করে না, জানো তো বন্ধুরা। দুঃখই একটা জায়গাতেই। কারণ হাজবেন্ড একবারও জিজ্ঞেস করলো না যে তুমি কী দিয়ে ভাতটা খাবে। জানি যে মাছ এনেছে খাওয়ার জন্য সবার, আমিও খাবো ভেবে এনেছে, কিন্তু তবুও যখন শুনেছে যে আমি খাবো না, তখন তো একবার জিজ্ঞেস করা দরকার ছিল, তো জিজ্ঞেস করলো না। তো কী বলো তো বন্ধুরা, আমার এই 14 বছরে এইগুলো সব অভ্যেস হয়ে গেছে। কে কী বললো, কে কী জিজ্ঞাসা করলো, কে কী কথা বললো, কতটা কষ্ট পেলাম না পেলাম, কিছু যায় আসে না। কেন বলো তো বন্ধুরা, যখন প্রথম এসব কথাগুলো শুনতাম শ্বশুরবাড়ি থেকে, তখন খারাপ লাগতো অনেক, মানে কাঁদতাম আর কি বসে বসে। তো এখন সবই অভ্যেস হয়ে গেছে, মানুষ তো অভ্যেসের দাস, মানুষের সবই অভ্যেস হয়ে যায়। আর ওই আর কি। তো এই দেখো ছোটো মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, ও লিখছে। এই যে কারেন্ট অফ হয়ে গেল। তো আবার এসেছি, এখন অনেকটাই রাত্রি, 11টা বাজে।
শুয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম। তো তখন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল, তোমরা বুঝতেই পেরেছো, অন্ধকার হয়ে গেল। তো সেই যে গেছে 8টা নাগাদ কারেন্টটা গেছে, আর এই আসলো 12:30টা নাগাদ। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি, শেয়ার করতে পারিনি কারেন্টের জন্য, কারেন্ট অফ ছিল। আর খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, খুব ঝড় হয়েছে। ঠিক আছে, জানলাগুলো খোলা ছিল, ঝড়ের মতো হাওয়া আসছিল কারেন্ট যখন ছিল না। তারপর কারেন্ট আসতে জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, হালকা করে 3 পাখা চালিয়েছি, কারণ মশা আছে, মশা কামড়াবে না হলে, তার জন্য। আর এই যে আমার 2 মেয়ে দেখো ঘুমিয়ে গেছে। আর এই যে আমার নিচে, এই যে দেখো নিচে আমার হাজব্যান্ডের বিছানাও হয়ে গেছে। ঠিক আছে, তো হাজব্যান্ড এখন আসেনি এখনও, কারণ ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু। তো ছেলেরা হয়তো আসতে, ছেলেদের দেরি হয়েছে, তার জন্য ক্লোজ করতে, অফিস বন্ধ করতেও দেরি হবে, তার জন্য ওরও রাত্রি হবে। আবার এতটা রাস্তা আসবে সেই শিবপুর থেকে, ধরো ডোমজুর। তো রাস্তা খালি ফাঁকা থাকলেও 1 ঘন্টা 10 মিনিট লাগে। আর দিনের বেলা জ্যাম থাকলে 1.5 ঘন্টা মতো লাগে। তো তার জন্য হয়তো মানে ছেলেরা আসতে লেট করছে, তার জন্যই হয়তো দেরি হচ্ছে। আর সেই জন্য তো আমাদের তো খাওয়াটাও কমপ্লিট সব হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা শেষ করবো বলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর নিজেরাও খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো। ছোট্ট চ্যানেল, অনেক আশা নিয়ে শুরু করেছিলাম। আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই মানে এগিয়ে যেতে পারবো আর কি, এটাই। আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে, পাশ থেকে সরবে না। তো এভাবেই পাশে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলেও কমেন্ট করো, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করো। তো তোমাদের মানে কী বলবো, তোমাদের ইচ্ছাটা জানতে পারবো, মানে তোমাদের মানে মনের কথাটা জানতে পারবো। তো চলো, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। চলো, গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।